রমজানে অফিস ছুটির পর বদলে যাচ্ছে রাজধানীর সড়কের চিত্র। ইফতারের আগ মুহূর্তে নানা গুরুত্বপূর্ণ সড়ক সহ গলিপথেও তৈরি হচ্ছে যানজট। অফিস ফেরত নগরবাসীকে লম্বা সময় আটকে থাকতে হচ্ছে সড়কে। অনেকে বাসায় ফিরতে না পেরে রাস্তাতেই সারছেন ইফতার। এ অবস্থায় শৃঙ্খলা ফেরাতে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সন্তানী মজিদতমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। ৪ দিনের সফরে আসছেন গুতেরেস। কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে করবেন ইফতারও। দশ বছরে বিএসএফের হাতে ৩০৫ বাংলাদেশি হত্যা, নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। শাহবাগী বলে সংহতি নষ্ট নয় বলছেন মাহফুজ। যুদ্ধাপরাধীর বিচার প্রশ্নে যান অনেকেই। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়া সংবাদে আরও যা থাকছে: এসএসসি পরীক্ষা শুরু 10 এপ্রিল, বিতর্ক এড়াতেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পরামর্শ। দেশে কিডনি রোগে ভুগছে 50 লাখ শিশু। বহির্বিভাগে জটিলতার শনাক্ত 18%। শুনছিলেন শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। কাল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যাবেন কক্সবাজার রোহিঙ্গা শিবিরে। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। শনিবার জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন মহাসচিব। এরপর জাতীয় ঐকমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলনেও অংশ নেবেন। আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটি আপনার কাছে একটু জানতে চাই, আজকে তো 4 দিনের সফরের জন্য জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন। সেক্ষেত্রে রোহিঙ্গা সংকট সমাধানে তার এই সফর কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে জাতিসংঘ মহাসচিবের এই সফর এটা অবশ্যই একটা ইতিবাচক প্রভাব রাখবে রোহিঙ্গা প্রত্যাবাসন বা রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ববাসীকে আবারও একটা জানান দেওয়া। বাট যদি এটা হতো যে জাতিসংঘ মহাসচিব একটা রোড ম্যাপ নিয়ে আসছেন যে কবে রোহিঙ্গারা কবে থেকে সে দেশে প্রত্যাবাসিত হবে, বা একটা এই ইফেক্টিভ একটা ডায়ালগ বিটুইন দ্য পার্টিস স্টেক হোল্ডারদের মধ্যে, এরকম কোনো প্রস্তাব যদি সুনির্দিষ্ট প্রস্তাব আমরা যদি পেতে পারতাম, তাহলে মনে হয় এই সফরটা বাংলাদেশের জন্য বা রোহিঙ্গাদের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে পদক্ষেপ হিসেবে বিবেচিত হতো বা আমরা বিবেচনা করতে পারতাম। বাট এটা যদি সেটা না হয়ে অন্যান্যবার যেমন জাতিসংঘের মহাসচিব এসে এখানে সফর করেছেন, সেই ধরনের রুটিন সফর যদি হয়, তাহলে এখান থেকে আমাদের খুব বেশি একটা প্রত্যাশা করার তেমন কিছু থাকবে না, যদি না কোনো রোড ম্যাপ বা কবে একটা নির্দিষ্ট সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টা যদি উনি উল্লেখ করেন বা নিয়ে এরকম সংবাদ নিয়ে আমাদের দেশে আসতে না পারেন। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টা সহ একে একে তো বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে তার এই সফরে, তার সঙ্গে শীর্ষ পর্যায়ের যে বৈঠকগুলো রয়েছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে বা গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে? প্রথমত একটাই এখন ফোকাস আমাদের জন্য সবচাইতে, সেটা হচ্ছে আমাদের জন্য জাতীয় নিরাপত্তা, জাতীয় অর্থনীতি, জাতীয়
অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলোর উপরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে রোহিঙ্গা ইস্যুটা। এটা শুধু অর্থনৈতিক বিষয় থেকে নয়, এটা আমাদের যে ভূ রাজনীতি বা আমাদের যে জাতীয় নিরাপত্তা, এই সবকিছুর উপরেই আজকে না হোক অদূর ভবিষ্যতে এক ধরনের প্রভাব বিস্তার করবে। বা সেটা তখন সে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব যেহেতু রোহিঙ্গাসদেরকে নিয়ে ফোকাস করার জন্য ওনার এই সফর, আমার মনে হয় আমাদের যারা কৌশল প্রণেতা আছেন বা শীর্ষ পর্যায়ের বা মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাদেরকে ফোকাস করা উচিত একটা বিষয়ের উপর এখন বর্তমান, যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা কবে প্রত্যাবাসিত হবে। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে, এই যে 10 থেকে 12 লক্ষ মানুষ, ক্রমান্বয়ে তাদের যেই খাদ্য সহায়তা বা তাদের ওখানে বসবাসের জন্য যে সহায়ক ভূমিকা রাখার জন্য যেসব সহায়তা, সেগুলো কাটেল করা হচ্ছে, সেগুলো কিন্তু দিন দিন কমানো হচ্ছে। সেই বিষয়টা এক্ষেত্রে একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আপনি যেমনটি বললেন যে খাদ্য সহায়তা সহ আরো অন্যান্য অনেক সহায়তা রয়েছে, সেগুলো কমানো হচ্ছে। আগে যেমনটি আমরা দেখেছিলাম যে দৈনিক তাদের খাদ্যের বরাদ্দ জনপ্রতি 48 টাকা, যেটি এখন 24 টাকা হতে পারে বলে মানে ঘোষণা একটি এসেছে আমাদের। সেক্ষেত্রে এই জাতিসংঘ মহাসচিবের উপস্থিতি কতটা ভূমিকা রাখতে পারে? এবং এটাও গবেষণায় দেখা গেছে যে যদি খাদ্যের বরাদ্দ যদি কমে আসে, তাহলে অনেক অপরাধ প্রবণতাও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সেটা তো, সেই সম্ভাবনা তো রয়েছে। যখন একজন মানুষ তার প্রাপ্য, এমনিতেই তারা এক ধরনের বন্দি জীবন যাপন করছে দীর্ঘদিন, প্রায় 7 বছর ধরে, তো সেখানে ক্যাম্পে এক ধরনের হতাশা মানুষের মধ্যে বিরাজ করবে, যে ক্যাম্প যারা বন্দি জীবন যাপন করছে, সেখানে যদি তারা প্রতিদিন প্রতি মুহূর্তে এক এক সময় জানতে পারে যে তাদের যে সহায়তাগুলি আরো কাটিল করা হচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে কিন্তু বাংলাদেশে আসেনি, অনেকটা বাধ্য হয়ে তারা বিতাড়িত হয়েছে তাদের স্বদেশ ভূমি থেকে। সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। সেটা মনে রেখে তাদের জন্য যে জাতিসংঘের যে মানবিক সহায়তা, এটা জাতিসংঘেরও সার্বিকভাবে এক ধরনের ব্যর্থতা। আজকে 7 বছর ধরে জাতিসংঘ কোনো কার্যকর একটা ওয়ে আউট বা একটা পথ সৃষ্টি করতে পারেনি যাতে রোহিঙ্গারা সে দেশে ফেরত যেতে পারে। এটা আমাদের জাতি হিসেবে আমাদের কূটনৈতিক যেমন ব্যর্থতা, একইভাবে জাতিসংঘের আরো বড় ব্যর্থতা। কারণ জাতিসংঘ মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষের তার যে নাগরিক অধিকার আছে স্বদেশে, সেগুলি নিশ্চয়তা করার দায়িত্ব কিন্তু জাতিসংঘের উপর বর্তায়। তাদের সেখানে মানবিক হিউম্যান রাইটস কমিশন আছে, ইউএনএইচসিআর আছে, এরা সব কিন্তু আসে যায়। আজ পর্যন্ত কোনো ধরনের ইফেক্টিভ বা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই যাতে করে রোহিঙ্গারা আমাদের দেশ থেকে তার নিজ দেশে স্বদেশে ফেরত যায়। বরং এটা একটা খারাপ উদাহরণ হিসেবে থাকছে যে ইচ্ছা করলেই একদল মানুষকে এথনিক ক্লিনজিং যেটাকে বলে, সেটার মাধ্যমে তার স্বদেশ থেকে, তার ভিটামাটি থেকে, তার পূর্বপুরুষের ভিটামাটি থেকে তাকে বিতাড়ন করা যায় এবং নির্বিঘ্নে তারা সেটা করে পার পেয়ে যাচ্ছে। সেই উদাহরণও কিন্তু সৃষ্টি হয়ে থাকতেছে জাতিসংঘের ইতিহাসে, আমাদের তো রয়েছেই। তো সেই দৃষ্টিকোণ থেকে জাতিসংঘ মহাসচিবকে এটা মনে করিয়ে দেওয়ার সময় আসছে, এটা জাতিসংঘেরও ব্যর্থতা রোহিঙ্গাদের প্রত্যাবাসিত না হওয়াটা। জি জনাব এমদাদুল ইসলাম, আমরাও আশা করি আপনার এই পরামর্শগুলো আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসন হোক বা রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কূটনৈতিকভাবে ভারতকে বারবার বলার পরও সীমান্তে প্রতিনিয়তই হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই সংকট নিরসনে সীমান্তে বসবাসরত মানুষদের আদান প্রদান একটি বৈধ কাঠামোয় আনার পরামর্শও তাদের। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত হয়েছে, আহত হয়েছেন 282 জন। সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়। প্রতিবেশী এই দুই দেশের মাঝে ক্ষত হয়ে দেখা দিয়েছে সীমান্তে হত্যাকাণ্ড। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় ঘটছে বাংলাদেশিদের হত্যার ঘটনা। বিভিন্ন সময় দুই দেশের উচ্চ পর্যায় থেকে সীমান্ত হত্যা বন্ধে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানছে না ভারত। প্রতিনিয়তই আতঙ্কে থাকেন স্থানীয়রা। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে 305 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ।
এর মধ্যে সবচেয়ে বেশি 51 বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটে 2020 সালে। এ ধরনের হত্যাকাণ্ড যে কোনো দেশের জন্য নাজুক নিরাপত্তার ইঙ্গিত দিয়ে এটি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান HRSS এর। আওয়ামী লীগ সরকার তারা অনেকটা নতজানু পররাষ্ট্রনীতি সাথে ভারতের সাথে তারা সম্পর্ক রাখার চেষ্টা করেছে এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশিদের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোকে তারা ঠিকমতো অ্যাড্রেস করার চেষ্টা করেনি বা সেটার প্রতিবাদ করেনি। BSF আন্তর্জাতিক নীতিমালা এবং মানবাধিকারের যে নীতিমালা রয়েছে সেটা তারা পালন করছে না। এই সংকট সমাধানে সীমান্তবর্তী এলাকার দুই দেশের মানুষের মাঝে চলাচল সহজ করতে একটি নীতিমালা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা, এরকম সীমান্ত হত্যার নজির আমার কাছে এতটা জানা নেই। সুতরাং সেক্ষেত্রে এটা নজিরবিহীন ঘটনা। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছু অপ্রচলিত বাণিজ্য সম্পর্ক রয়েছে। একটা নির্দিষ্ট জায়গায় উভয় দেশের নাগরিক অবাধে যেতে পারবে, আসতে পারবে, এরকম একটা যদি অ্যাডহক ব্যবস্থায় যাওয়া যায় তবে মনে হয় এই জিনিসটা নিষ্পত্তি করা সম্ভব। সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার না করে BSF কে বিকল্পের প্রস্তাব বিজিবির। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে স্থানীয়দের সাথে সচেতনতামূলক কর্মসূচি করার উপর গুরুত্ব দেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতা কর্মীরাও জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়ার দাবি করেছেন চিফ প্রসিকিউটর। বুধবার দুপুরে এই বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হয়। ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তিসহ নানা দাবিতে 2013 সালের 5 মে শাপলা চত্বরে জড়ো হয় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয় পুলিশ, র্যাব, বিজিবি। এ সময় বহু নেতাকর্মী নিহতের দাবি করে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। ওই মামলায় বুধবার শেখ হাসিনা, বেনজির, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার শহীদুল হক, জিয়াউল আহসান সহ 4 জনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা, যারা সেই সময় কমান্ড করেছিলেন। আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল। তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে সরকারি বাহিনীর সাথে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরাও জড়িত ছিল বলে আদালতকে জানায় প্রসিকিউশন। গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। শুনানির পর ওই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান হেফাজতে ইসলামের নেতারা। বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই, আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে। 12 মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় 12 জনের নামে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, দায়িত্ব পালনকালে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার এমন ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, উঠেছে সমালোচনার ঝড়। এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মঙ্গলবার মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের হামলায় আহত হন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের দাবি, প্রকৃত হামলার ঘটনা আড়াল করতেই খণ্ডিত ছবি ও ভিডিও প্রচার হয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যমে।
এ ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকে। সরকারি কাজে বাধা দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই, এটি আইনগতভাবে অপরাধ। গতকালকে যে ঘটনাটি অর্থাৎ পুলিশের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার প্রেক্ষিতে মামলা হয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশ তার আইনানুগ দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহবাগী বলে যে কাউকে ফ্যাসিবাদী ও ইসলাম বিদ্বেষী হিসেবে তকমা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার রাতে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। বলেন, ইসলাম বিরোধিতা নয়, অনেকেই সে সময়ে শাহবাগে গেছেন মুক্তিযুদ্ধ বিরোধীদের বিষয়ে আন্দোলনের অংশ হিসেবে। মাহফুজ আলম আরও বলেন, শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে ছিলেন এমন অনেক ব্যক্তি কয়েক বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। তাদের অনেকেই আহত ও নিহত হয়েছেন। বলেন, শাপলা শাহবাগের কর্মীরা সহযোদ্ধা হয়েছিলেন বলেই শেখ হাসিনার পতন ঘটেছিল, আর তারা ইতোমধ্যে তাদের রাজনৈতিক ভুলের প্রায়শ্চিত্ত করেছেন। শাহবাগ ও শাপলা চত্বর এই দুই ভাগে জনগণকে বিভক্ত না করে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং সংহতির দিকে এগোনোর আহ্বান জানান তথ্য উপদেষ্টা। দীর্ঘ পোস্টের শুরুতে মাহফুজ আলম আরও বলেন, জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে তারাও কাফফারা দিয়েছে। জামায়াতের যারা বাংলাদেশপন্থী তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখে বলেও জানান তিনি। রাজধানীর শাহবাগ মোড়ে তাদের কণ্ঠে ক্ষোভ। এদিকে মাগুরার ধর্ষণের শিকার 8 বছরের শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার শিশুটির 4 বার হার্ট অ্যাটাক হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে শিশুটির জন্য দোয়া চেয়ে পোস্টে জানানো হয়েছে, সিএমএইচের শিশু বিভাগের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন শিশুটি বুধবার 4 বার হার্ট অ্যাটাক করেছে। পরে কার্ডিও পালমোনারি রিসাসিটেশনের মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়। শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। পাশাপাশি শিশুটির রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছে বলেও এতে জানানো হয়েছে। গত 8 মার্চ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। ধর্ষণের শিকার মাগুরার শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শিশুটির সিজিএস 4 থেকে 3-এ নেমে এসেছে। এই ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি হুঁশিয়ারি দেন, নারী উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 5 মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশু। 9 মার্চ তাকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে নানা পর্যায় থেকে। এ পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে সরকার। বুধবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শিশুটির চোখের মনি নড়াচড়া কমে গেছে। তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4। এ নিয়ে আইন উপদেষ্টা জানান, ধর্ষণের বিচারে কেউ যাতে গাফিলতি না করে সে ব্যাপারে সরকার সজাগ। দ্রুত বিচারের আশ্বাস দেন তিনি। এটা বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। তিনি আরও বলেন, কেউ নারীদের মোরাল পুলিশিংয়ের অধিকার রাখে না। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বলে জানান উপদেষ্টা। অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই।
এর আগে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের নেত্রীদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা। এ সময় নারী নির্যাতন আইন সংশোধনের কথা জানান তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরীফুল ইসলাম সৌরভ নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সৌরভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সৌরভ শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরেই শিশুকে দেখতে পান। পরে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের মামলা করলে অভিযুক্ত সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ। জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আজ বেলা 11টা থেকে 2 ঘণ্টা সারা দেশে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশে ইসি সচিবালয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের সব কার্যালয়ে স্ট্যান্ড ফর এনআইডি শিরোনামে এই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন। এ সময় এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা ইসির কাছ থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা রুখে দিতেই তাদের এই কর্মসূচি। সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয়, ইটিআই, এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে, আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই, যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে, আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতির সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব। কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের আগ পর্যন্ত এনআইডি সেবা ইসির কাছেই থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ফয়েজ আহমদ বলেন, ইসির অধীনে থাকা সব তথ্য তাদের কাজে লাগে না, তাই আপাতত যার কাছে যেই তথ্য আছে সেগুলো তাদের কাছেই থাকবে। কেন্দ্রীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের পর সব তথ্য তাদের অধীনে নেওয়া হবে। তিনি আরও জানান, এনআইডি ডেটাবেইজে এখন পর্যন্ত 35 ধরনের তথ্য রয়েছে। এই সেবা উন্নত করতে বহির্বিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায় সরকার। আমাদের মেইন কাজ যে ডেটাটা যেখানে আছে সেখানে আপাতত থাকবে এবং আমাদের অত্যন্ত দ্রুততার সাথে আমাদেরকে ইন্টারঅপারেবিলিটিগুলো নিশ্চিত করে ফেলতে হবে এবং এটা মাস্ট। এটা যদি আমরা না করতে পারি তাহলে যে আমরা বলছি যে সরকারি সেবা মোবাইল ফোনে নিয়ে যাওয়া বা ডিজিটাল ডিভাইসে নিয়ে, এটা কিন্তু আমরা করতে পারবো না। রমজানে অফিস ছুটির পর বদলে যায় নগরীর সড়কের চিত্র। ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ গলিপথেও তৈরি হয় যানজট। অফিস ফেরত মানুষকে দীর্ঘ সময় আটকে থাকতে হয় বিভিন্ন যানবাহনে। অনেকে বাসায় ফিরতে না পেরে রাস্তাতেই সেরে নেন ইফতার। এদিকে বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রোজার দিনে প্রায়ই যানজটে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। সারাদিন মোটামুটি স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন রাস্তায় দেখা যায় অসহনীয় পরিস্থিতি। তাই যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। গোড়ান থেকে মোহাম্মদপুর মূলত 40 মিনিটের রাস্তা, কিন্তু আমার 2.5 ঘন্টা লাগছে। 3 ঘন্টা উত্তরার থেকে 3 ঘন্টা এলাম এই জায়গায়, আমরা যাইতেই পারি না, আমি তো আর দূরে ভিতর দিয়ে ঢুকছে, ভিতর দিয়ে একই অবস্থা, বিভিন্ন রাস্তায় একই অবস্থা, কোনোটাই নিয়ম মতো হচ্ছে না। তো আমরা প্রতিদিনই এই ধরনের কঠিন বিড়ম্বনার মধ্যে পড়ছি। সেম এই ইফতারের টাইমে আমরা জ্যামে থাকি, বিভিন্ন জ্যামে অটোরিকশা চারদিক দিয়ে ঘুরে মিরে 7 দিন দাঁড়ায় আছে, কোনো ডিউটি কিরকম করে জানি না। ট্রাফিক পুলিশ বলছে অফিস ছুটির পর একসঙ্গে অনেক মানুষের চাপে সড়কে যানজট বেড়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সদস্য মোতায়েন সহ নানা কৌশল নেওয়া হয়েছে। আমাদের স্টার ডেভেলপমেন্ট আরও কৌশল আছে, অনেক কৌশলগুলো অবলম্বন করতেছি। সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে
রোডের ইঞ্জিনিয়ারিং, ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং, এই ব্যবস্থা নিয়েও আমরা যাতে জ্যামটা সহনীয় হয় বিকালে, সেটার সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করতেছি। এদিকে যানজটে পড়ে রাস্তায় ইফতার সারেন অনেকে। ভুক্তভোগীরা জানান, সারাদিন রোজা রেখে অফিস করার পর যানজটে বসে থাকাটা অনেক কষ্টের। যানজটে পড়ে আছি, ইফতারের জন্য সিটও পাই না, দাঁড়ায় দাঁড়ায় ইফতার করতেছি। সারাদিন অফিসে যে কষ্ট না হয় তার থেকে বেশি কষ্টটা আমরা রাস্তাঘাটে জ্যামের কারণে পড়ে থাকতে হয়। যানজট নিরসনে সড়কে অবৈধ পার্কিং বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীতে পানি ও বিদ্যুৎ সহ বিভিন্ন সেবার ক্ষেত্রে রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হলে এখন থেকে সংশ্লিষ্ট সংস্থা ও ঠিকাদারদেরকে ঢাকা মহানগর পুলিশের অনুমতি নিতে হবে। এই বিষয়ে ডিএমপি সদর দপ্তর গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমতি ছাড়া রাস্তা কাটা, খোঁড়াখুঁড়ি এবং সকাল ৬টা থেকে রাত 10টার মধ্যে কোনো রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ করা যাবে না। এসব কারণে যান চলাচল ব্যাহত হয় উল্লেখ করে বলা হয়, বিভিন্ন সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠান নানা সেবামূলক কাজের জন্য রাস্তা কেটে ফেলে, যা মেরামতে কয়েক মাস লেগে যায়। এ সময়ে যানজটে ভোগান্তি হয়, নষ্ট হয় শ্রমঘণ্টা। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 10ই এপ্রিল। অংশ নিচ্ছে 20 লাখের মতো শিক্ষার্থী। পরীক্ষাকে কেন্দ্র করে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষা গবেষকদের। কারণ একটি মহল যে কোনোভাবে পরীক্ষাকে বিতর্কিত করতে চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্বাভাবিক শিক্ষাসূচিতে ফেব্রুয়ারি মাসে শুরু হয় এসএসসি পরীক্ষা, কিন্তু করোনার কারণে 2020 সাল থেকে নির্দিষ্ট সময়ে তা শুরু হচ্ছে না। এবছরের এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 10 মে পর্যন্ত। এরই মধ্যে ফর্ম পূরণ শেষ। আমাদের এই পর্যন্ত যে প্রস্তুত থাকার কথা তা কমপ্লিট। প্রশ্ন প্রণয়ন, ফর্ম ফিল আপ, প্রশ্ন প্রণয়ন, মডারেশন, তারপর প্রশ্ন প্রিন্টিং বিজি প্রেস থেকে, সেই প্রশ্নগুলো সব স্থানীয় পর্যায়ের যে ট্রেজারি ডিসি অফিসে একটা সরকারি কোষাগারে ওটা পৌঁছে গেছে। অভিভাবকরা বলছেন, পরীক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। এরপর স্কুলের পরিবেশ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে, তারপরও পুরো সিলেবাস শেষ হয়েছে। আশা করি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষাকে বিতর্কিত করতে চেষ্টা করতে পারে একটি চক্র, এমনকি নানাভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টাও করতে পারে তারা। এই অবস্থায় এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। এই সরকারের জন্য কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং, কারণ অনেকে হয়তো চাইতে পারে যে সেই সরকারকে বিতর্কিত করার জন্য প্রশ্ন ফাঁসের একটা রিউমার ছড়ানো অথবা অন্যান্য কাজগুলো করা। তাই আমি মনে করি যে এই সরকারকে অন্যান্য সরকারের তুলনায় আরেকটু কঠোর হওয়া লাগবে। প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নেয়ার কথা জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।